আজকে কয়েকটি বিষয় নিয়ে বলবার জন্য এসেছি। সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ মানুষের জনমতের উপর নির্ভর করেই একটা সরকার নির্বাচিত হয় এবং সেই সরকারের দায়বদ্ধতাও থাকে। কিন্তু আমরা যদি দেখি যে এই সরকারের দায়বদ্ধতা কথা মাথায় রেখে যে বর্তমানে পশ্চিমবঙ্গে একটি সভ্যতার সংকট দেখা দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেকদিন আগেই লিখে গেছিলেন সভ্যতার সংকট এবং তিনি বলেওছিলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে নিঃশ্বাস। আজকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে আকাশে বাতাসে মেঠো সুর বা বাউল গানের শব্দ গুঞ্জরিত হচ্ছে না, সেখানে হচ্ছে উম, দেশি বোমার কারখানা। সকালবেলা শিশুরা খেলতে গিয়ে ওই বোমাকেই ভাবছেন বল। অনেকের মৃত্যু হয়েছে, অনেকের হাত পা উড়েও গেছে, শৈশবই তাদের শেষ হয়ে গেছে। বার্ধক্য পূর্ব তো পরের কথা। তো এই যে আজকে কয়েকটা বিষয় বলবার কারণ হচ্ছে এটাই, যে আমাদের স্মৃতি তো খুব দুর্বল। সেই দুর্বল স্মৃতি যাতে প্রখর হয়ে ওঠে এবং আমরা যাতে নিজেদের বারবার আয়নাতে ফিরে ফিরে দেখি, সেই জন্যই কথাগুলো বলা। এই কথাগুলো বলতে গেলে এই কারণে বলতে হয় যে রাজনৈতিক অস্থিরতা এবং কিভাবে মানুষের সমাজ জীবনে, পারিবারিক জীবনে দুর্জয় নেমে এসছে। দুর্নীতি, চোর চামারি, লুণ্ঠন, এগুলো তো আছেই। তার পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে পলিটিক্যালি বা রাজনৈতিকভাবে হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ডগুলো ভীষণ গত 15 বছরে মানুষের মনকে নাড়িয়ে দিয়েছিল। আমি তার মধ্যে কয়েকটি ঘটনার কথা বলি। মুর্শিদাবাদ আমরা জানি কোনো এক দশমীর দিনেই বন্ধুপ্রকাশ পালকে খুন করা হয়েছিল। শুধু তাকে খুন করা হয়নি, তার গর্ভবতী স্ত্রীকেও খুন করা হয়েছিল। কারা খুন করেছিল কোনো খবর পাওয়া যায়নি। নামে সিআইডি তদন্ত হয়েছিল, তার উল্লেখ পাওয়া যায়নি। তিনি আরএসএস এর কর্মী ছিলেন, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, তার বিচার হয়নি। আরো অনেক ঘটনা ঘটছে এরকম, যে ঘটনাগুলোর সত্যি কথা বলতে ঘটনা ঘটে কিন্তু তার ফলো আপ বা তার যারা অভিযুক্ত তাদের শাস্তি হয় না। যেমন ধরুন বকটুই গণহত্যাকাণ্ড। বাচ্চা, শিশু এবং মহিলাদের বাড়িতে বাড়িতে ঢুকিয়ে, বাড়িতে বাইরে থেকে আটকে দিয়ে, পেট্রোল ঢেলে, কেরোসিন ঢেলে পুরো বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। 8 থেকে 9 জন শিশু এবং মহিলারা মারা গেছেন। তার মূল কাণ্ডারি কারা ছিল সবাই আমরা জানি, আমরা দেখেছি খবরের কাগজে কিভাবে মানে মুরগি ছোলার লোকেরা কোটিপতি হয়ে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন যে আনারুলকে ধরো। আনারুল কেন ঠিক টাইমে এসপি কে নির্দেশ দেয়নি? ওই আনারুল মুরগি ব্যবসায়ী ছিলেন, রাজমিস্ত্রির কাজ করতেন। এরকমও অনেক তৃণমূলের নেতা আজ কোটিপতি হয়ে গেছেন। সে হতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে মানুষকে নির্বিচারে মারা, হত্যাকাণ্ড, মানুষকে একদম তার বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেওয়া, এটা তো কখনোই সভ্য সমাজে কাম্য নয়। বিচার ব্যবস্থা রয়েছে। আমরা চলে আসি তারপর, আরো অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে কয়েকটি ঘটনার কথাই বলবো। ওয়াকফ আন্দোলনে কি হয়েছে সেটা আমরা জানি। গত 12 এপ্রিল 1 বছর পূর্ণ হয়েছে যে ওয়াকফ আন্দোলনের নামে কিভাবে বিশেষত মুর্শিদাবাদ জেলাকে টার্গেট করা হয়েছে। পরিকল্পনা অনেক দিন থেকেই ছিল। সেখানকার জেএমবি, সেখানকার আনসারুল্লাহ, সেখানকার আল কায়দা, সেখানকার আইএসআই, অনেক জঙ্গি সংগঠন মুর্শিদাবাদে সক্রিয়। এবং সেই সক্রিয় সংগঠনগুলো সম্পর্কে কখনোই পশ্চিমবঙ্গ সরকার সচেতন নন। বারবার কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন রকম এজেন্সিরা বারবার তারা সূত্র ধরে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যান জঙ্গিদেরকে। সেই মুর্শিদাবাদ জেলার উমরপুর, ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি, রাতারাতি লোককে পালিয়ে যেতে হয়েছিল। নদী পার, গঙ্গা পার হয়ে তাদেরকে মালদায় গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। এবং সবার মুখে একটাই কথা ছিল, আমরা কি হিন্দু হয়ে খুব অন্যায় করেছি? বাবা মার একমাত্র মেয়ে, মেয়ের বিয়ে দেওয়ার জন্য গয়নাগাটি, টাকা পয়সা, সম্পত্তি সব গচ্ছিত রাখা ছিল বাড়িতে, কিন্তু সেই বাড়িগুলোকে টার্গেট করে, বাড়িগুলোর উপর দাগ দিয়ে আচমকা সেখানে হামলা করা হয়। বেছে বেছে হিন্দুদের বাড়ি লুটপাট করা হয়। হরগোবিন্দ দাস চন্দ্রন দাসের কথা আমরা জানি, কেমনভাবে নৃশংসভাবে তাদেরকে খুন করা হয়েছিল। এবং এমনভাবে খুন করা হয়েছিল যে খুনটা দেখলে মনে হবে যে কতটা বীভৎস, মানুষের মনে আতঙ্ক তৈরি করা। তো এই ওয়াকফকে যারা সামনে রেখে আন্দোলন করেছেন, মানুষকে মেরেছেন, এবং পরবর্তীকালে সেখানে বিএসএফ এর ক্যাম্প পর্যন্ত বসাতে হয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা আমরা জানি, তারা অত্যন্ত মানে অপারগ, অপারগ বলবো না ঠিক, তাদের বলতে হয় তারা নিরুপায়। নিচু স্তরের পুলিশ কর্মীরা তো নিরুপায়, কিন্তু উঁচু স্তরের কর্মীরা হচ্ছে বর্তমান প্রশাসন ব্যবস্থার স্তাবক বা তারা দলদাস। তারা চটি এতটাই চাটেন
যে মানুষের মানবাধিকার রক্ষার কথা তারা ভাবতে পারেন না। অকাতরে মানুষকে দিনের পর দিন পালিয়ে গিয়ে নিজের রাজ্যেই বেঘর হতে হয়েছে, ঘর ছাড়া হতে হয়েছে। তার দায় কে নেবে? সেই দায়ের কথা মাথায় রাখতে হবে আমাদের, যে আসন্ন নির্বাচনে আমরা ঠিক কাকে ভোট দেব, কার জন্য দেব। আমি যদি আমার নিজের বাড়িতেই সুরক্ষিত না থাকতে পারি, আমি আমার মা বোনকে যদি সুরক্ষিত না রাখতে পারি, তাহলে আমি কোন রাজ্যে বসবাস করছি? এটা তো আমার কাছে একটা বড় প্রশ্ন। এটা নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ আমরা জানি একের পর এক ঘটনা এরকম ঘটছে, প্রতিনিয়তই ঘটছে, যেখানে পুলিশ প্রশাসন প্রত্যক্ষদর্শীদের বয়ানের দৃষ্টিকোণে অভিযুক্তদের অ্যারেস্ট করা উচিত, তাদের অ্যারেস্ট না করে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করছে। আমরা জানি কিছুদিন আগেই রুবিতে একটা বোমার কারখানা, একটা বাজির কারখানা ঠিক না, সেখানে হচ্ছে একটা মানে কারখানায় সেখানে আগুন লেগে গেছিল। সেই আগুন লেগে যাওয়ার পরে সেখানে প্রচুর মানুষ মারা গেছে, প্রায় 35 থেকে 40 জন মানুষ নিখোঁজ। রাজ্য সরকার এতটাই নির্মম যে তাদের নাম পর্যন্ত উল্লেখ করেনি, যে কতগুলো লোক মিসিং হয়েছে, কতগুলো লোক মারা গেছিল। ডুবি থেকে কালীঘাট কত দূর? বেশি দূর না। তিনি সারা রাজ্য চষে বেরিয়েছেন, কিন্তু সেখানে যেতে পারেননি একদিনের জন্য। এরকম নানান ঘটনা ঘটেছে। আর বোমার কারখানা, বাজির কারখানার ঘটনায় তো বহু জায়গায় মানুষ বহু রকম ভাবে আহত হয়েছে। যে বাড়ি থেকে বেরিয়ে শিশুরা ফুটবল ভাবে খেলতে গিয়ে তাদের পায়ে বোমের আঘাতে পা উড়ে গেছে, মারা গেছে। বর্ধমানে হয়েছে, ভাঙড়ে হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, মুর্শিদাবাদে হরিহরপাড়া, বেলডাঙ্গা, অহরহ ঘটছে। বীরভূমের নারুর, বীরভূমের সাঁইথিয়া, প্রচুর জায়গায় ঘটেছে। কাঁচরাপাড়ায় ঘটেছে, ব্যারাকপুরে ঘটেছে, মেদিনীপুরে ঘটেছে, বারাসাতে ঘটেছে। বোমার কারখানায় আগুন এবং বোমার কারখানার আগুনের কারণে প্রচুর লোকের মৃত্যু ঘটেছে। সেই মৃত্যুর দায় কার? কে নেবে সেই মৃত্যুর দায়? সেই মৃত্যুর দায় কিন্তু এই বর্তমান তৃণমূল সরকারকে নিতে হবে, কারণ তারা কোনো কোনো ব্যবস্থাই তারা গ্রহণ করেনি, এবং প্রশাসন কখনোই কোনো রকম ভাবে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা, মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা, বোমার বোমার সামগ্রী বাজেয়াপ্ত করা, সেগুলোর ক্ষেত্রে কোনো রকম ভূমিকাই পালন করেনি। তো সেই কারণে এই পলিটিক্যাল বা রাজনৈতিকভাবে গণহত্যার কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে এই গণহত্যাগুলো কিন্তু একটা বড় কারণ পশ্চিমবঙ্গে অস্থির করার ক্ষেত্রে। আগামী প্রজন্মের মানুষ পশ্চিমবঙ্গে কিভাবে চিনবেন, যেখানে শুধু বোমা বারুদের কারখানাই আছে, আর এখানে শুধু রাজনৈতিক হিংসার কারণে মানুষ মারা যায়? তো এই টোটালি ব্যবস্থাটা কিন্তু শাসক দলের এক পক্ষের লোকেরা কিন্তু আরেক পক্ষের লোককে, অর্থাৎ যারা করে এই কাজগুলো, তাদেরকে প্রশ্রয় দেয়। আমরা দেখেছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সময় কিভাবে পশ্চিমবঙ্গে দুর্বিষয় হয়ে উঠেছিল। টানা 3 দিন কার্যত পশ্চিমবঙ্গ ছিল না, একটা পাকিস্তানে পরিণত হয়েছিল। রেল স্টেশনগুলোকে রেল স্টেশনগুলোকে একের পর এক হামলা করা হয়েছে। রেল স্টেশনগুলোকে ছাড়া হয়নি, সেখানে সে রেল স্টেশনগুলোকে ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, সিএর সময় আমরা দেখেছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সময় কিভাবে গোটা পশ্চিমবঙ্গ কার্যত পাকিস্তানে পরিণত হয়েছিল। কিভাবে হয়েছিল? আমরা দেখি টানা 3 দিন পাকসাকা 7 পয়েন্ট থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, কৃষ্ণনগর থেকে শুরু করে সমস্ত জায়গায় স্টেশনগুলোকে দুষ্কৃতীরা ঘেরাও করেছিল, এবং স্টেশনগুলোতে প্রচুর লুটপাট করেছে। রেলের সম্পত্তি লুট হয়েছে, অনেক কিছু হয়েছে। মানুষের জনজীবন বিপন্ন হয়ে গেছে। উত্তর দিনাজপুরে কিষানগঞ্জ, পাঞ্জিপাড়া, ইসলামপুর, ডালখোলা, মালদার হরিশ্চন্দ্রপুর, মালদা স্টেশন, সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু বর্তমান এই সরকার বা তৃণমূল সরকার কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কেন করেনি? কারণ বর্তমান সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে বিধানসভায় একটি অর্ডিন্যান্স পাশ করেছিল। তারা কার্যত এই যে দুষ্কৃতী ছিল, সেই দুষ্কৃতীদের পক্ষেই তারা পক্ষাবলম্বন করেছে। একজন দুষ্কৃতীকে তারা অ্যারেস্ট করেনি, তাদের কোনো রকম যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করেনি। এবার চলে আসি নূপুর শর্মার কেসের ক্ষেত্রে। নূপুর শর্মা একটি বিশেষ বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন, তার জন্য তার পলিটিক্যাল বাকি সমস্ত বিষয় যারা শাস্তি দেওয়ার বা যারা তাদের সিদ্ধান্ত নেওয়া তারা নিয়েছেন। কিন্তু নূপুর শর্মাকে সামনে রেখে যেভাবে এখানকার মৌলবাদীরা, কট্টর মৌলবাদীরা আমাদের জাতীয় সড়ক 6 নম্বর, জাতীয় সড়ক 12 নম্বর, জাতীয় সড়ক 2 নম্বরকে অবরোধ করেছে, গোটা কলকাতাকে কার্যত ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা বড় পরিকল্পনা হয়েছে। এবং সেই পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন যারা, তারা কিন্তু সবাই মৌলবাদী কট্টর মতের সমর্থক। তাদের বিরুদ্ধে কিন্তু এই সরকার, এই তৃণমূল সরকার কোনো রকম ব্যবস্থাই গ্রহণ করেনি, তা বরঞ্চ তাদেরকে উৎসাহ দিয়েছে। আমরা যদি দেখি কিছুদিন আগেই রবীন্দ্রনগর অর্থাৎ বেলেঘাটায়, এই বেলেঘাটাতে হয়েছেই, বেলেঘাটাতে তো কি বলে, সেখানে মন্দিরের মধ্যে দুর্গাপূজার মধ্যে মাইকে আওয়াজ, আজানের ধ্বনি শোনা গেছে। ইকবালপুরে দুর্গাপূজায় আক্রমণ হয়েছে। রবীন্দ্রনগরে এক তুলসী বেদি, তুলসী স্থান, তুলসী পুজোকে কেন্দ্র করে সেখানে
দুষ্কৃতীরা বা সেখানকার কট্টরপন্থীরা তারা মন্দিরে ভাঙচুর চালায়। আমরা জানি কাকদ্বীপে কিভাবে কালী মাতার মূর্তিকে ভেঙে তার মস্তক ছেদন করে প্রিজন ভিনে কালী মাতাকে তোলা হয়। এবং এই যে দৃশ্য, এই দৃশ্য গোটা বাংলা দেখেছে, গোটা পশ্চিমবঙ্গ দেখেছে। এবং সেই পশ্চিমবঙ্গ দেখেছে এই কারণে যে বাংলায় বা বিশেষ করে পশ্চিমবঙ্গে এই সরকার গত 15 বছর কতটা নির্মম হয়েছে, তারা কত রকম ভাবে হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছে। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এটাই যে আমরা যদি এখন সচেতন না হই এবং আমরা যদি আমাদের ভোটাধিকার প্রয়োগ না করি, তাহলে কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ আরো দুর্বিষহ হয়ে উঠবে। এই কারণে উঠবে যে আমরা যে উন্নয়নের কথা বলছি না, সেই উন্নয়ন কিন্তু উন্নয়ন থাকবে না, কারণ আমার অধিকারই থাকবে না, আমার সুরক্ষাই থাকবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে বাঙালি ক্রমশ তার নিজের ভূখণ্ড থেকে কিন্তু ক্রমশ একটা দৌড় শুরু করেছে। সে দৌড়টা কেমন? সে তার নিজের জন্মভূমি, তার পৈতৃক ভিটা ত্যাগ করেছে, ত্যাগ করে গিয়ে আরেক জায়গায় বাসস্থান করেছে, আবার আরেক জায়গায় বাসস্থান করেছে। এভাবে কিন্তু ক্রমাগতই মানুষ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে অনেক জায়গাতে ছুটছে। আমরা দেখেছি মুর্শিদাবাদে কিভাবে অত্যাচারিত হওয়ার পরে সেখানকার মানুষ বলছেন যে এরপরে হয়তো আমাদের ঝাড়খণ্ডে গিয়ে বসবাস করতে হবে। এক ব্যক্তি, তিনি কিন্তু তৃণমূল কর্মী ছিলেন এবং তার বাড়িতে তৃণমূল পার্টি অফিস গড়েছিলেন তিনি। সেই পার্টি অফিস তাকে ত্যাগ করতে হয়েছে, সেই বাড়িঘর তার উপর ভাঙচুর হয়েছিল। কারণ যারা আক্রমণ করেছে তারা কিন্তু দেখেনি কে তৃণমূল, কে কংগ্রেস বা কে বিজেপি বা কে সিপিএম, তারা দেখেছে কে হিন্দু, তার বাড়িতে অ্যাটাক করো। এই যে একটা একটা অরাজকতা, চূড়ান্ত পরিমাণের একটা মানে কালা অন্ধকারের জগৎ নেমে আসছে পশ্চিমবঙ্গের আকাশে, সেটা থেকে মুক্তি হওয়ার জন্য কিন্তু বাংলার মানুষকে সচেতন হতে হবে এবং তাদেরকে সেই স্মৃতি কথার মাথায় রেখেই, সেই পুরনো দুর্বিষহর কথা মাথায় রেখে তাদের কিন্তু ভোটদান করতে হবে। এবং এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে শুধু যে ভোটদান তা নয়, আমাকে কিন্তু সচেতন হতে হবে যে আমাদের এই জনবিন্যাস কিভাবে বদলে যাচ্ছে, আমাদের অধিকার কতটা রক্ষিত হচ্ছে, আমরা কতটা সুরক্ষিত। আমার বাড়ির সামনে রাস্তা যতই উন্নত হোক না কেন, যদি আমার সুরক্ষা না থাকে, তাহলে কিন্তু সেই রাস্তায় আমি আগামী দিনে গাড়ি চালাতেই পারবো না, আমি সেই ঝাঁচকচকে বাড়িতে বসবাসই করতে পারবো না, আমার সেই সন্তানকে আমি স্কুলে নিয়ে যেতে পারবো না, আমার পরিবারকে আমি রক্ষাই করতে পারবো না। কারণ আমরা জানি এই যে এক দুর্বৃত্তদের সরকার বা দুর্বৃত্তদের যারা তোষণ করেন বা মদত দেন, সেই সরকার কিন্তু সবসময় এই সমস্ত দুর্বৃত্ত বা দুষ্কৃতীদের প্রত্যক্ষভাবে মদত দেন এবং তারা কিন্তু কোনো রকম বিচার করেন না। তো সেই কারণে আমরা কিন্তু এই ন্যায় বিচারের কথাটা, ভারতীয় সংবিধানে যে ন্যায় বিচারের কথা রয়েছে, যে এই অপরাধ তাকে শাস্তি দিতে হবে, সেই কথাটার কথা ভেবেই কিন্তু আমাদের আগামী দিনে ভাবতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করছি, আবার আরেকদিন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো পশ্চিমবঙ্গের এই যে গণহত্যা এবং রাজনৈতিক সন্ত্রাস, সেই সন্ত্রাসের কথা কিন্তু আমাদের মাথায় রেখে এগোতে হবে। সকলকে নমস্কার।